ব্লগার বা মোটিভেশনাল স্পিকার কারা হয় বলুন তো? যারা লাইফে আপস অ্যান্ড ডাউনস দেখেছে বা যারা নিজের লাইফ নিয়ে চর্চা করেছে এবং নিজের লাইফকে আরো উপর লেভেলে নিয়ে যাওয়ার কথা চিন্তা করেছে, দে আর অ্যাকচুয়াল মোটিভেশনাল স্পিকার অর মোটিভেশনাল ব্লগার। আমি অবশ্যই কারণ আমি নিজের লাইফকে নিজে মোটিভেট করি, আর আমার লাইফকে আমি মোটিভেট করছি। এটা আবার রিক্সা ভাড়ার টাকা দিয়ে যায়, তুমি কিন্তু রিক্সা করে যাও, তবুও আমি হেঁটে যাই। গতকাল গণেশ পুজো ছিল। এখন কিন্তু পশ্চিমবঙ্গেও বেশ বড় বড় গণেশ পুজো হয় অনেক জায়গায়। আমাদের বাড়ির আশেপাশেও বেশ কিছু পাড়াতে দেখি প্যান্ডেল করে গণেশ পুজো হয়, খুব ভালোও লাগে জানো তো। তো আমিও আমার নিজের মতন করে আজকে গণেশ পুজো করলাম। গণেশ ঠাকুর যিনি আমার আসনে অধিষ্ঠিত, তাকে ভালো করে চন্দন দিয়ে স্নান করিয়ে পুজো করলাম। ওম গং গণপতয়ে নমঃ, ওম গণ গণপতয়ে নমঃ, ওম গণ গণপতয়ে নমঃ, ওম গণ গণপতয়ে নমঃ, ওম গণ গণপতয়ে নমঃ। আর গণেশজির এই মূর্তি দেখছো না, এনাকে আমি পুজো করছি আমার বিয়ের পর থেকেই। মানে বিয়ের পর থেকে আমার ঘরে যখন ছোট করে একটু ঠাকুরের জায়গা করেছিলাম, তখনই আমি গণেশ মূর্তিকে নিয়ে এসেছিলাম আমার ঘরে, আর সেই থেকেই গণেশজিকে এখানে এরমভাবেই পুজো করি। তারপর একটা ছোট পিতলের গণেশ ঠাকুর এসেছেন নিজে থেকে আমার ঘরে, কিন্তু ইনাকেই আমি পুজো করি। কেন জানি না, মনে হয় ইনি আমার ভীষণ জাগ্রত, আর যেন নিজে থেকেই ঘরে বসে আছেন, আমি যেন বুঝতে পারি। তো যাই হোক, এখানে ঠাকুরকে আমি ভালো করে প্রথমে স্নান করিয়ে দিলাম, মুছিয়ে পরিষ্কার করে তারপরে একটা টুল নিয়েছি, টুলের ওপর হলুদ কাগজ বিছিয়েছি, তারপরে পিতলের যে বড় থালা, এইভাবেই আমি পুজো করি সব সময়। তারপর চারপাশটা সুন্দর করে সাজাই, তোমরা দেখো, ভালো লাগবে। তো গতকালই আশিস সব নিজে পছন্দ করে গুছিয়ে বাজার করে রেখেছিল। বাবু গান্নুজি হাসছে, তুই বুঝতে পারছিস? ও গান্নুজি খুশি হয়ে গেছে, আমার গান্নুজি হেসেছে, তোমরা বুঝতে পারছো? গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। তো এই যে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, সবকিছু আমার গোছানো হয়ে গেছে, খালি প্রদীপ জ্বালাবো। এখন আরতিটা ঠাকুরের করব, আর ওদিকে আসনেও সবকিছু সাজানো হয়ে গেছে, মালা পরিয়ে দিয়েছি, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, প্রসাদও দিয়ে দিয়েছি, তোমাদের একবার আগে দেখিয়ে দিলাম। এবারে আমি ঠাকুরকে আরতি শুরু করে দেবো। हेरम्बो चरणाम्बुजरेणवो एकदन्तं महाकायं लम्बोदरगजाननं विघ्ननाशकरं देवं हेरम्बं प्रणमाम्यहं। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा, एकदंत दयावंत चार भुजाधारी। গণেশ পুজো স্পেশাল ব্লগ যখন, এবং তার সাথে সাথে আমার উদ্দেশ্যই থাকে প্রত্যেকটা দিনকে স্পেশালভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা। তো সেই স্পেশাল ডেতে এবং স্পেশাল ইচ্ছা নিয়ে আজকে একটু শাড়ি পরে নিলাম সন্ধেবেলা। অবশ্যই সন্ধেবেলা এই সময়, সকাল থেকে তো জানোই কত কাজকর্ম থাকে, তার উপরে পুজো করে নিয়ে রান্না করে সকলকে খেতে দেওয়া, সেই সমস্ত চিন্তা থাকে। ঘরের যাবতীয় কাজ একা হাতে যখন করি, তখন মনে হয় যে সব আগে কমপ্লিট করি, তারপরে আমি আমার মতন করে একটু সাজুগুজু করে ঠাকুরের সামনে বসবো। তো অনেক দিন পর আজকে অরেঞ্জ কালারের ঢাকাইটা পরলাম। আমার অরেঞ্জ কালারের মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু ব্লাউজ আছে, এর সাথে আমি একটা মানে ব্লু কালারের, যে রয়্যাল ব্লু যেটা, সেই কালারের ব্লাউজ পরি। তবে এটার সাথে মনে হলে আজকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে পরা যেতেই পারে। তো এখন সন্ধ্যাবেলা তো গণেশজির আরাধনা করব, আরতি করব কর্পূর।
আর ধূপ ধুনো সব একসঙ্গে দিয়ে ভালো করে আরাধনা করেছিলাম। আর সারা ঘরটা আমার পজিটিভিটিতে ভরে গেছিলো। সামনেই পুজোও আসছে, আমাদের ঘরে এখন কোনো নেগেটিভিটির স্থান নেই। যে যেমন পরিস্থিতিতে আছে, যেভাবেই আছে না কেন, চারিদিকে শুধু শুভ আর শুভ হবে, এই বিশ্বাস নিয়েই আমরা কিন্তু প্রত্যেকটা পুজো করে থাকি। দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। তো এই দেখো ঠাকুরের বাসন সব মেজে কালকের জন্য রেখে দিলাম। ওই এখন যেরকম প্রসেসে ওই স্বাগতা আমাকে দেখিয়েছিল, ওর স্বাগতাদি, ওর থেকেই তো শিখে এখন একদম আমার কোনো কষ্টই নেই। বলো, সোনার মতন চকচক করছে। ওকে আমি এত থ্যাংক ইউ, ধন্যবাদ জানিয়েছি। তো ও খুব খুশি হয়েছে আমার, আর বারবার শুনেছে। তো সত্যি যে যার কোনো কিছু একটু উপকারে লাগবে তার জন্য স্বয়ং মানে পুরো পৃথিবী তার জন্য আর কি করে। আমিও এই জন্য মনে করি যে আমার দ্বারা যদি কারোর কোনো উপকার হয় সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করি। শুধু নিজের স্বার্থ দেখি না যে আমার এইটা বললে ভিউজ হবে, ওইটা বললে ভিউজ হবে। তো ধুয়ে রেখে দিলাম, হয়ে গেল। আর ঠাকুরকে তো আগামীকাল তুলবো। এখানে আপাতত ঠাকুরের সমস্ত জিনিসগুলো রেখেছি। এই টুলটার ওপরেই, ওই ঠাকুরকে যে টুলে বসিয়েছি টুলের ওপরেই সব কিছু থাকে। তো এই জায়গাটা পুরো মুছে পরিষ্কার করে দেখো, পিতাম্বরীটা এখানেই থেকে গেছে। হয়ে গেল সব গোছানো পরিষ্কার। পুজো হয়ে গেল। আর এখানে দুটো স্টিকি হুক রেখেছি, এটা ঠাকুরের ওপর দিকটা এইখানটা ফিট করব। কেন বলো তো, এই ঠাকুরের যে আগের দিন তো আশিস নিয়ে আসে ফুল ঠাকুরের সব কিছু, এই ভালো স্টিকি হুকগুলোতে লাগালে না সুবিধা হবে। এই দুটো স্টিকি হুক এই জন্য। আর ওই যে তিনটে আছে ওর মধ্যে আয়ুষ্মান বলছে না ওখানে সব ননভেজ খাবারের সাইন, ওগুলো লাগানো যাবে না, ওগুলো রান্নাঘরে লাগিও। আর এই দুটো এখানে দিতে বলেছে। আর ও নিজে একটা নিয়েছে, তোমাদের দেখাচ্ছি কোনটা নিয়েছে। এই দেখো, এই রেড কালারেরটাও নিয়েছে। সুন্দর না দেখতে? তো এখনো চুল টুল আশ্রয়নি, আমি জাস্ট একটু ওপর ওপর করে এখন সমস্ত কাজকর্ম করবো। আগে একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে। আচ্ছা, আমাকে যে বলেছিলে যে আমুল গোল্ড নিচ্ছ কিন্তু মালাই পড়ছে না, সে কিন্তু আমাকে রিপ্লাই দাওনি যে তুমি টেট্রা প্যাক নিচ্ছ কিনা। কারণ টেট্রা প্যাক নিয়েছিলাম আমি যখন, তখন কিন্তু মালাই পড়ছিল না। তার কারণ হচ্ছে টেট্রা প্যাকগুলোতে ডেট অনেক দিন থাকে, মানে ইউজ বাই যে ডেটটা থাকে সেটা প্রায় 5-6 মাসের থাকে। তো সেই জন্য সেখানে মালাই পড়ে না। আর এই যে প্যাকেট দুধগুলো আনি সেগুলোতে তো ধরো 2-3 দিন মতন থাকে। তো এই হচ্ছে কারণ, বুঝলে। আমি তো দেখো 2 দিন মাত্র রেখেছি, তাতে কতটা মালাই জমে গেছে। এরপরেও যখন ঘিয়ের রেসিপিটা শেয়ার করব, মানে যখন বানাবো ঘি, তখন আবার তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা এখন থেকেই মানে ঘরে করতে থাকো, জমাতে থাকো মালাই, দেখবে তোমাদের আর বাইরে থেকে ঘি কিনে। এই একটা মজার কথা শোনো, আমার ছেলেকে আমি বিকেল থেকে বকা দিই, বিকেল থেকে না পড়ে থেকে এসে তখন থেকেই বকা দিচ্ছি। ওর ইয়েতে সায়েন্স আজকে ম্যাথ মানে টিচার সায়েন্স এক্সাম নিয়েছে, সারপ্রাইজ টেস্ট নিয়েছে নাকি, ওর নম্বরটা ভালো আসেনি, তাই নিয়ে বকা দিয়েছি। তো আমি তখন থেকে বকা দিচ্ছি। তো এখন চাটা নিয়ে গেছে, আমি উঠে বস বোতলটা সরা এরকম করছি। বলছে কি তুমি একদম শাড়ি পরবে না। আমি শাড়ি কেন পরবো? বলে শাড়ি পরলে তুমি আমাকে বকা দাও। আর যে এত গরম লাগে না শাড়ি পরলে, মাথাটা গরম হয়ে যায় আরো বেশি বেশি। সেই জন্য ইউটিউবার যে সেই কপিরাইট দেবে। আমি যে ইউটিউবারের ঘরে ইউটিউব সারাক্ষণ চালানো যায় না। আমি কথা বলছি না, আমাকে কপিরাইট দিয়ে দেবে না। বলে আচ্ছা ঠিক আছে, ইউটিউবার খুব কথা শিখেছে, বুঝতে পারে না বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ওর বোঝা, ও নিজের কথা শুনলেই বুঝতে। আর চলে যাবে না মেসেজ, চলে যায়, তো নোটিফিকেশন চলে যায়। একটু মুড়ি আর চা।
আজকে আয়ুষ্মানকে একটুখানি চা দিলাম। আজকে একজন আন্টি বলেছে ওকে যে একটুখানি এক আধ দিন হাফ কাপ চা খেলে কিছু হয় না, তাই জন্য খুব খুশি হয়ে গেছে। না বাবা, ও হাফ কাপও খায় না, এইটুকু। আর ওর বাবা বকে 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 ওকে নাজেহাল করে দেয়। তো ভাবলাম অন্যান্য কাজে যাওয়ার আগে একটু চুলটা আঁচড়াই, না হলে এই চুল ছাড়ানোই হবে না আমার, সেই পরের দিন হয়ে যাবে। এই টাইমটাই থাকে যখন আমি চুলটা পুরোপুরি ছাড়াবার সময় পাই, কারণ স্নান করে আমি কখনোই আর চুল আঁচড়াই না, মানে জাস্ট ওপর ওপর যেটুকু আঁচড়াতে হয় সেইটুকু ছাড়াই না, কারণ তোমাদের বলেইছি তাতে চুল পড়ার সমস্যা খুব বাড়ে। আর টাচউড বলতে নেই, এখন আমার চুল পড়ার সমস্যা অনেকটা কমেছে, শ্যাম্পুটাও বদলেছি, তার সাথে সাথে জলটা তো বদলেইছি। জলের জন্যই আমার চুলের পুরো 13টা হয়ে গেছিলো, এত সাংঘাতিক চুল খারাপ হয়ে গেছিলো আমার। হ্যাঁ, চুলটা কাটা হয়নি এখন, নিচের দিকের ডগাটা একদম ফেটে গেছে, তবে চুলটা বড়ও হয়ে গেছে। এখন যেই চুলটা কাটতে যাবো না, অনেকটা কেটে দেবে, তার কারণ নিচটা নষ্ট হয়ে গেছে, তো সেই কষ্টের জন্য আমি চুলটা কাটতেও যেতে পারছি না। আর আমার বড্ড এই তারিখ ওই তারিখের ব্যাপার আছে, এগুলো মনের, আমার জানি এগুলো আমার মনের খুঁতখুঁতানি, তবুও কিছুতে এই খুঁতখুঁতানিগুলো থেকে বেরোতে পারি না আমি। তো সেই জন্য দিনক্ষণ দেখে, এবার যেই দিনটা থাকে সেই দিন হয়তো অন্য কোনো কাজ পড়ে যায়, আমার আর যাওয়া হচ্ছে না। আর আমার চুল যখন আমি কাটতে যাব বা চুল যাই করতে যাই না কেন, সেটা হাতে একটু সময় নিয়ে আমায় যেতে হয়, প্রপার ঠিকঠাকভাবে যা যা করণীয় সেগুলো করব। এখন তোমাদের সঙ্গে একটু চুল বাঁধাটা আমার শেয়ার করছি। দেখো, প্রথমে ভালো করে চুলটা ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে কিছুটা ধরে আস্তে আস্তে ঘুরিয়ে নেবে। আমি যেভাবে চুলটা বাঁধি সেটা দেখাচ্ছি আর কি। তবে হ্যাঁ, চুলটা একটুখানি গোছ থাকতে হবে, তবেই এটা ভালো লাগে, আর একটু বড় হলে তবে ভালো লাগে। আর এই ক্লিপটা মেলা থেকে কিনেছিলাম, বাটারফ্লাই ক্লিপ, কি ভালো লাগছে না ক্লিপটা? তো এই যে জাস্ট একটুখানি করে নিয়েছি। আর আমার এর থেকে বেশি ভালো কোনো হেয়ারস্টাইল জানা নেই, আর এই হেয়ারস্টাইলটাই আমার মনে হয় আমার চুলে সব থেকে বেশি মানায়। আর যেটা জানি সেটা হচ্ছে একটা হাত খোপা, তাও এইভাবে ক্ল্যাচার দিয়ে বেঁধে তারপরে হাত খোপা করতে পারি আমি, কারণ চারদিক দিয়েই তো আমার কপাল থেকে এখান থেকে ওখান থেকে চুল বেরিয়ে যায়, তো এই জন্য খুব একটা চুলের ডিজাইন আমি জানি না। যেটা করি, আমাকে একজন বলেছিলে তোমার চুল বাঁধাটা খুব সুন্দর, একটু দেখিও। তো খুব একটা স্পেশাল কিছুই নয়, তাও আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কোথাও বেরোবো না, শুধুমাত্র ঘরে থাকবো, আর নিজেকে একটু আয়নায় সামনে দেখলে না ভীষণ ভালো লাগে। তো একটু সেজে গুজে থাকলাম, আর শুধু লাইনার পরছি কদিন ধরে, কাজলটা খুবই কম পরছি, ডার্ক সার্কেল তাতেই উধাও। এই যে দেখছো, এটা হচ্ছে আমার আয়না, দেখি দাও মুকুটটা, পাপা মুকুটটা দেখ, আয়না দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার আয়না। আমার সোনা বজ্জ মাথায় এক গাদা তেল মেখেছে আজকে, এক গাদা। বাবা তখন কিন্তু পুরো আয়নাটার মধ্যে তেল চিটচিটানি হয়েছিল, আমি পুরো মুছলাম, কিন্তু আমি মাথা তো কিছুই কোথাও যাব না, এমনি শাড়ি পরেছিলাম তো পুজো দেওয়ার সময়, তখন তো রেডি হয়নি, এখন রেডি হলাম। আর এদিকে বিছানাপত্র সব গোছানো, রান্না করব বলতে একটু তরকারি বসাবো খালি। আজকে তো নিরামিষ, এমনি শনিবার নিরামিষ, তারপর গণেশ পুজো ছিল, দেখি আলু তরকারি করবো, তার সাথে একটু ভাবছি সয়াবিন আছে, সয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিই, সয়াবিন দিয়ে আলু দিয়ে কষা কষা করবো। আর লুচি হবে, আমি ওই গতকাল তন্দুরি রুটির জন্য নান রুটির জন্য আর কি মেখে রেখেছিলাম, ওটা দিয়ে লুচি করব। কিছুটা মাখা আছে আর কিছুটা আমাকে মাখতে হবে। দেখো পাগলা দাশুকে এইসব খেতে খুব ভালো লাগে, রুটি খাবে না, তরকারি খাবে না, এইসব হলে আর কিছু তার চাই না। তো নিরামিষ করেই আগে তরকারিটা বসিয়ে নিই। আশিসের একটু গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, তার কারণ হচ্ছে ও একদম টাইম মতন খাচ্ছে না, সেই বিকেল 5টায় ভাত খাচ্ছে, বাইরে ভাত খাচ্ছে, এরকম করছে। আর রাত্রিরেও প্রচুর রাত করে ফিরছে, কাজে প্রচন্ড প্রেশার। আজকে ডাক্তার দেখিয়েছে, ওর কি হয় বলো তো, বুক গলা জ্বালা করে। মানে রাত্রিবেলা খাওয়ার পরেই কিছুক্ষণ পরেই বুক গলা জ্বলতে থাকে। আজকে ডাক্তার দেখিয়েছে, বলেছে ডাক্তারবাবু আমার খাওয়া দাওয়া অনিয়ম হচ্ছে, তো ওষুধ দিয়েছে, ওষুধ খাক। আর তোমরা অনেকদিন ধরে আমার চুল বাঁধার কৌশলটা জানতে চাইছিলে, আজকে তোমাদের দেখিয়ে দিলাম। চুল এখনো কাটতে যেতেই পারছি না গো, মন মানসিকতাই তো আমাদের ঠিক নেই, সেই আগের মতন পুজোর প্রাণচঞ্চলতা ভাবটা তো এবারে নেই। তাও সবার মানে করতে হবে, পুজোও হবে, সবই হবে, মানুষে খাচ্ছে দাচ্ছে ঘুরছে সবই করছে, তারপরেও মানে পুজো না হওয়ার একটা যাতে পুজো না করে, ধুমধাম করে না করে, অথচ চুল কাটতে যাচ্ছে, নতুন শাড়ি কিনছে, সবই করছে, তারপরেও এমন ভাব করছে যেন এবারে পুজোটা না হলে। কিন্তু এই পুজোকে ঘিরেই কিন্তু অনেক মানুষের, বিশেষ করে যারা প্রতিমা বানায়, হ্যাঁ, কত সারা বছরটা অপেক্ষা করে যে পুজোটা হবে বলে, তাদের দুটো পয়সা রোজগার হবে বলে। তো তাদের দিকটা বেঁচে আছেন যারা, তাদের দিকটা তো খেয়াল একটু হলেও রাখতে হয়। এখন বেঁচে আছে, তাদেরও তো পেটের সংস্থান, তাদের পরিবারের পেটের সংস্থান তো তাদের করতেই হয়।
তো এই সমস্তগুলো চিন্তা করি, আমি আবার একটু বেশি ভাবি তো, কিন্তু নিজের আবেগকে কন্ট্রোল করাটা খুব দরকার। ইদানিং আমি সেটা খুব প্র্যাকটিস করছি, নিজের আবেগকে কন্ট্রোল করা। সেটা হয়তো তোমরা বুঝতেও পারছো, এবং অনেক হয়ে গেছে। আগে যেমন মানুষের একটু কথাতেই আমি কি ভাবতে বসতাম, এখন ভাবি না। এখন ভাবি যে যার যেটা বলবার, যার আমাকে খারাপ বলবার, সে খারাপ বলবে, কারণ তার থিঙ্কিং বা তার আপব্রিঙ্গিংটাই ওরকম, মানুষকে খারাপভাবে নেওয়ার। আর আমি যেমন মানুষের খারাপের মধ্যে, আমি বা আরও আছেন যারা মানুষের খারাপটাকেও ভালোভাবে গ্রহণ করবার চেষ্টা করে। তো ওই হচ্ছে ব্যাপার। তো চলো আমি আমাকে তোমরা তো স্কিন কেয়ার রুটিন তো আমি দেখেছি, আর মুখে আমি বিকেলবেলা কিচ্ছু মাখিনি, শুধু ফেস ওয়াশটুকু করেছি, কিচ্ছু মাখিনি, কারণ ওই গ্রিন টি জেলটা দিলেও আমার মুখে ঘাম হতে থাকবে। এখন কাজকর্ম করবো তো আমি আন্ডার আই ক্রিম ফ্রিম কিচ্ছু মাখি না, তাও চোখের তলার যে কালি ভীষণ পড়েছিল সেটা একটু কমেছে, তার কারণ দুপুরবেলা একটা টেনে ঘুম মারি, আর রাত্রিরে আমার ঘুমটা প্রপার হয় না, অনেক রাত হয়ে যাচ্ছে। এবার ঠিক করেছি যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুমোবো, ঘুমে তাড়াতাড়ি উঠবো, উঠে ঘরের যাবতীয় কাজ শেষ করে 10টা থেকে বসবো এডিটিংয়ে, তাহলে দুটোর মধ্যে আমি আপলোড করে দিতে পারবো আশা করি। দেখা যাক কি হয় না হয়। চলো দেখো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন অনেক কাজ আছে, আগে আমি তরকারিটা করে নিই। তো চলো ঝটপট করে না আমি তোমাদের সাথে এই নিরামিষ সয়াবিনের রেসিপিটা শেয়ার করছি। প্রথমে একটা মশলা বানিয়ে নিয়েছি, এটা কিন্তু বলতে পারো আমারই রেসিপি। আমি কোনো সয়াবিনের রেসিপি এখনও পর্যন্ত আমি ইউটিউবে দেখে নিইনি, অনেকগুলো সেভ করা থাকে যেভাবে দেখে নেবো পরে বানাবার সময়, কিন্তু ওই হয়ে ওঠে না আর কি। মনে হয় আবার কে সয়াবিনের জন্য অত খাটাখাটনি করবে। তো মশলার মধ্যে কী দিয়েছি, 2 টুকরো এলাচ দিয়েছি, অল্প দারচিনি দিয়েছি, গোটা জিরে দিয়েছি, কিছুটা গোলমরিচ দিয়েছি, আর গোটা ধনে দিয়েছি। গোটা ধনেটা না থাকলে স্কিপ করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই, কারণ সবাই সবসময় গোটা ধনেটা কিনে রাখে না। তো এবারে হালকা করে এটা ভেজে নিয়েছি শুকনো খোলাতে, বেশ একটা সুন্দর গন্ধ হয়েছে, তারপর সরিয়ে দিয়েছি। এতটুকুও যেন মশলাটা পুড়ে না যায়। আমি দেখেছি এই মশলাটা বানাতে গিয়ে অনেকে জিরেটাকে পুড়িয়ে ফেলে, আজকে আমার সেই সম্ভাবনা ছিল, কারণ আমি আগেই জিরেটা দিয়ে দিয়েছিলাম, তাই খুব সাবধানে করতে হবে, নাহলেই কিন্তু এই মশলাটার কোনো ফ্লেভার আর পাওয়াই যাবে না। তো এরপর ওটা সরিয়ে নিলাম। এখন দেখলে তেলের মধ্যে শুধু 1 টুকরো ছোট্ট দিয়েছি হচ্ছে তেজপাতা, দেওয়ার পর আলুটা দিয়ে দিয়েছি। আলু দিয়ে প্রথমে কিন্তু ভালো করে ভেজে নেব, দেখতে হবে আলুটা যেন কালার না হয়, অথচ যেন এই তেলের মধ্যেই সেদ্ধ হয়। খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি, সয়াবিন কিন্তু আবার খুব কম তেল দিলে স্বাদ হয় না, এটা আবার একটা ব্যাপার আছে। আর হ্যাঁ, সয়াবিনটা কিন্তু সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কি দিলাম বলো তো, শুধু একটু আদা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি, গ্রেটার যে ঘষানিটা থাকে তার সাহায্যে গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর ধুয়ে ভালো করে চিপে রাখা যে সয়াবিনটা সেটা অ্যাড করে দিলাম। এখন এই আলুর সাথে সাথে সয়াবিনটা ভাজা হচ্ছে, আমি আলাদা করে সয়াবিন আর ভেজে নিইনি ঠিক এই কারণেই, না হলে কিন্তু সয়াবিন আগের থেকে ভেজে নিতে হবে। এখানে একটা জল দিয়ে গুঁড়ো মশলাটা গুলে রাখলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ধনে আর দেবো না, কারণ আমি লাস্টে যে ভাজা মশলা দেবো সেটার মধ্যে ধনে অ্যাড করছি। এরপরে আমি ওই যে গুঁড়ো মশলার জলটা ছিল সেটা দিয়ে দিলাম, এতে কালারটাও ভালো আসে, স্বাদও ভালো হয়। আর মশলাটা, গুঁড়ো মশলা দেওয়ার পর যে নিচের দিকটা ধরে যাওয়ার একটা সম্ভাবনা শুরু হতে থাকে, সেটা বন্ধ হয়ে যায়। এখন বেশ ভালো করে কিন্তু আমি কষাচ্ছি, বেশ সময় নিয়ে নিয়ে কষাচ্ছি, তার কারণ নিরামিষ তো একটু না কষালে স্বাদ হবে না। আজকে যে তরকারিটা করছি এটার আলাদা বিশেষত্ব হচ্ছে এর মধ্যে আমি কোনো টমেটো দিচ্ছি না, তার বদলে দিচ্ছি কিছুটা টক দই, আর এর মধ্যে অ্যাড করলাম চিনি, হ্যাঁ ব্রাউন সুগারটা অ্যাড করলাম। তো এর সাথে এখন টক দইটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে সময় ধরে কিন্তু কষাবো। আলুটা যেহেতু এখনও পর্যন্ত 80% কুক হয়েছে, পুরোপুরি কুক হয়নি, তো সেই জন্য টক দইটা দিয়ে দিয়ে সময় নিয়ে নিয়ে কষাতে হবে, কারণ টক দই দেওয়ার পর কুকিং প্রসেসটা কিন্তু স্লো হয়ে যায়, তো সেই জন্য 80% কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এরপর অল্প জল দিয়েছিলাম বাটি ধোয়া, আর এদিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছিলাম গ্রেভির জন্য। গ্রেভিতে কখনোই কাঁচা জল দেবো না, তাহলে স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। এদিকে দেখো যা তেল দিয়েছিলাম ছেড়ে গেছে, তার মধ্যে গোটা গোটা কাঁচা লঙ্কা আমি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। আর মেন যে ঝালটা থাকবে সেটা ধরো এই গোলমরিচের স্বাদটাই থাকবে, ঝালটাই থাকবে। তো এখন এটাকে কিছুই না হামানদিস্তার মধ্যে অল্প করে গুঁড়ো করে নেবো, একটু দারদারা মতন গুঁড়ো হলে অসুবিধা নেই, একদম যে মিহি গুঁড়ো করতে হবে এর কোনো মানে নেই। এরপরে এই গরম মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আর একটা যে জন্য এইটা গ্রেভিটা ভীষণ স্বাদ হবে সেটা হচ্ছে আমি ওপর থেকে লাস্টে একটু ঘি ঝরাবো। গরম মশলার মধ্যে অল্প কিন্তু আমি জয়িত্রী দিয়েছিলাম, জায়ফল দিইনি, শুধুমাত্র জয়িত্রী, এই 2-3টে
স্টিক মতন, ছোট ছোট সরু সরু। আর এই যে ঘিটা দিয়ে দিলাম, তো ভীষণ ফ্লেভারফুল একটা তরকারি হয়েছিল, খুব হালকা পাতলা, অথচ কোনো সেরকমভাবে মশলাপাতি আমার ছিলও না দেওয়া। আর ময়দা মেখে নিয়েছিলাম, তার সাথে অল্প করে তো মাখা ছিলই, সেটাও দিয়ে দিয়েছি। আর আবার একটুখানি ময়দা আমাকে মাখতে হয়েছিল। তো এক এক করে লুচিগুলোও ভেজে নিয়েছি, ওদেরকে খেতে দিয়েছি। বেশি রাত আমি করতে চাইলাম না, আমি আশিসকে বারণই করছিলাম আজকে লুচি খেও না, সে তো এই সমস্ত কথা শোনার মানে পাবলিকই না। তো যাই হোক, লুচি তরকারি এই সমস্ত খাওয়া হলো। এখন আমি রাত্রিবেলা ভাবলাম যে আজকে আমাকে রাতে পর্দাগুলো খুলতেই হবে, সকালবেলা হয়ে ওঠে না। সকালবেলা হলেও আমি বেশ সময় পাই না আগের পর্দাগুলোকে ভিজিয়ে রাখা। সারা রাত ধরে যদি ভেজানো থাকে না, ময়লাগুলো খুব চটপট উঠে যায়। আর এই পর্দাগুলোতে সবথেকে সুবিধা হয় কি, খুব বেশি ঘষাঘষির দরকার নেই, তো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখো, একদম ময়লা পুরোপুরি উঠে যাবে। তো আমার এই বাইরের যে বারান্দাতে যে পুরনো আলমারিটা থাকে, যেটা তোমরা ওই ঘরে থাকতে দেখেছিলে, এটা অ্যাকচুয়ালি আমার বিয়ের আলমারি। তো ওই রং উঠে যাবার ফলে এখানে ওয়ালপেপার দিয়ে এটাকে সুন্দর করে সাজানো ছিল, যেটা আমার পুরনো ঘর থেকে তোমরা দেখতে। আর বেশ কিছু পর্দা না আমার আলমারিতে কেনাই থাকে, পুরনো বলো নতুন বলো, বেশ কিছু পর্দা আমার ভেতরে এখনও পর্যন্ত এমন ধরনের পর্দা কেনা আছে যেগুলো তোমরা দেখোই নি। তো এই ঘরের পর্দাটা খুলে দিলাম, এখানে দিচ্ছি এই যে ব্লু বলে কি, এটা কি কালার বলে, ময়ূরকণ্ঠী কালার, ওই যাই হোক ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এটার আরও একটা সেট ছিল, যেটা আমি আমার মাকে দিয়েছি, মানে আরও এক জোড়া ছিল। মানে আমাকে যখনই পর্দা কিনতে হয় এই ঘরের জন্য এক সেট, মানে এক জোড়া, ওই ঘরের জন্য 2 সেট কিনতে হয়। কারণ এখানেও দেখো, এদিকে তো 2টো পর্দা আছেই, 2টো লাগছে, আবার এই দিকেও 2টো লাগছে, বড় জানলা যেহেতু এদিকেরটা। তো ওপরের এত পরিমাণে ধুলো জমে। আর দেখো না, আয়ুষ্মানকে আমি এই সময়ও বকা দিচ্ছি, কারণ ওকে আমি বলছি যে তুই দেখিস আমি এত ঘরদোর গোছাচ্ছি, তোর সায়েন্সটা যখন পড়া হয়ে গেছে তুই সায়েন্সটা তুলে রাখ জায়গা মতন, তারপরে তুই ম্যাথসটা কর। তো দেখো পর্দাগুলো সব চেঞ্জ করে দিয়ে এখন ঘরটা কত সুন্দর লাগছে না, একটু অন্যরকম লাগছে। সেই ওই ঘরের পর্দাগুলো মনে আছে তোমাদের, প্রথম তোমরা যে পর্দাগুলো দেখেছিলে। আর এই ঘরেও সেমভাবেই চেঞ্জ করে দিয়েছি। আয়ুষ্মান এখনো অঙ্ক করছে, রাত 12টা বাজে, হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সব কিছু। এবার শোবো আমি, আমার কয়েকটা কথা আছে, খালি 2-1টা কথা আছে, আমি বলবোই। এই কথাটা আজকে দাঁড়াও, আমার ছোটো ফোনটা নিই, না হলে বলা যাবে না। পাপা ছোটো ফোনটা তোর কাছে রে? হ্যাঁ নেই, ছোটো ফোন মানে কি, সাদা ফোন? 2টো ফোনই এক আমার, 2টো ফোন না, মানে যে ব্লগিং করি। হোয়াইট ফোনটা কোথায় গেল? আচ্ছা বাবার ফোনটা দিয়ে দেখি দাঁড়াও। আচ্ছা, গতকালের ভিডিওতে আপনি আজকেও আমাকে কমেন্ট করেছেন, তার জন্য অনেক থ্যাংক ইউ। আপনার কমেন্টের জন্যই আমি আমার ব্লগের যে কন্টেন্ট বা কিছু সেগুলোকে মানে আপনার বলে শুধু না, যে মানে যখন যেরকম আমার ভিউয়ার্সরা যেরকম রেগুলার দেখে যারা, তারা যখন যেরকমভাবে ডিমান্ড করে আমি সেরকমভাবে চিন্তা করে আবার ব্লগ করি। তো আপনার যে কালকে কথাটা ছিল, আপনি ভীষণ সুন্দরভাবেই আমাকে বলেছেন, একান্তই আমার ব্যক্তিগত মতামত, তোমাকে ছোট করা কোনোভাবেই কিন্তু আমার উদ্দেশ্য নয়। বিগত 3 বছর তোমার ভিডিও দেখি, 1 বছর ধরে দেখছি কাজটা খুবই কম দেখাও, কথা অনেকটাই বলো, তোমার কথা ভালো লাগে কিন্তু তোমার ডেইলি রুটিনের কাজটা কিন্তু শেয়ার হয় না, কারণ তুমি বিকেলে ব্লগ দাও। সারাদিন শেয়ার করলে হয়তো আরও একটু ভালো ব্লগ হবে। এতে বোঝা গেল যে আপনি কিন্তু আমার একদম প্রকৃতপক্ষে সত্যিকারের যে ভিউয়ার্স, মানে প্রত্যেকেই যারা দেখে আমাকে, যারা রেগুলার কমেন্ট করে, তারা প্রত্যেকেই সত্যিকারের ভিউয়ার্স। তবে কি বলুন তো, আমি একটু নতুনত্ব আনার চেষ্টা করি, যার জন্য। আর বিকেলের দিকে আমি যে দেখুন, সকালের দিকে যে কাজগুলো থাকে, মানে ঘর পরিষ্কার আর রান্না বান্না, এগুলো তো মোটামুটি বরাবরই দেখিয়েছি, তাই মনে হয় বিকেলের দিকে যে নতুনত্ব কাজগুলো করি সেগুলোই দেখায়, বিভিন্ন নতুন রেসিপি ট্রাই করি, সেগুলো শেয়ার করি। এগুলো কিন্তু যথেষ্ট পরিশ্রমের কাজ। তারপরে আর ডেলি কাজ যে শেয়ার একদম করি না, সেটা তো একেবারেই ভুল কথা। আমার প্রচুর, যেমন রান্নাঘরে যখন রিনোভেট, মানে একটুখানি নিজের মতন করে সাজালাম, সেগুলো শেয়ার করেছি। প্রচুর কাজ করি, সেগুলো তো শেয়ার করি। আপনি যেটা দেখতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি, সেই অনুযায়ী কিন্তু আজকে আমি দিয়েছি, এবং আগামী দিনেও আপনি সেরকম ভিডিও পাবেন। কিন্তু আরেকজন যিনি আপনি তো এত সুন্দর করে বলেন, তারপরেই আমাকে যিনি কমেন্ট করেছেন তিনি জানেন ভালো করেই, কিন্তু আমি তার নামটা এখানে উল্লেখ করছি না, আপনিও জানেন কে তিনি। এবং তিনি যদি কমেন্ট করেন তাকেই বলছি, তিনি আমাকে বলেছেন সেম ওপিনিয়ন আমারও, ডেলি রুটিন ব্লগার থেকে মোটিভেশনাল ব্লগার হয়ে যাচ্ছে। আগে বলেনি কথাটা, ক্যামেরার সামনে এসে কত টাইম নিয়ে বকবক করে, বকবক টাইমটা আমি কোড আনকোডে রাখলাম, আর মোটিভেশনাল ব্লগারটাকেও আমি কোড আনকোডে রাখলাম। এখন বলবে ভালো না লাগলে ভিডিও দেখো না, এটাকেও কোড আনকোডে রাখলাম। একটাই ডায়লগ সবাই দেয়,
ডায়লগটাকেও কোড আন করে রাখলাম। আগে ডেলি ব্লগ দেখতাম, এখন মাঝে মাঝে ব্লগ স্কিপ করে যাই। একদম ভালো করেন। আর যেটা আমি এখন বলবো, ডেলি রুটিন ব্লগার থেকে মোটিভেশনাল ব্লগার হয়ে যাচ্ছে। আচ্ছা, মোটিভেশনাল ব্লগার বা মোটিভেশনাল স্পিকার কারা হয় বলুন তো? যারা লাইফে আপস অ্যান্ড ডাউনস দেখেছে, বা যারা নিজের লাইফ নিয়ে চর্চা করেছে এবং নিজের লাইফকে আরও ওপর লেভেলে নিয়ে যাওয়ার কথা চিন্তা করেছে, দে আর অ্যাকচুয়াল মোটিভেশনাল স্পিকার অর মোটিভেশনাল ব্লগার। মোটিভেশনাল ব্লগার কিন্তু তারা কখনোই হতে পারে না যারা সোনার চামচ নিয়ে থাকে এবং সোনার চামচে খাচ্ছে, উঠছে, বসছে, 10 জন লোক এসে কাজ করে দিয়েছে, তারা কিন্তু কখনোই মোটিভেশনাল ব্লগার হতে পারবে না। যারা লাইফের নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত, আবার ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত দেখেছে, তারাই মোটিভেশনাল ব্লগার হতে পারবে, যারা পার্সোনাল লাইফ নিয়ে প্রচুর চর্চা করে। তো আমি সেরকম একজনই মানুষ, এবং আমি বলে নাই যারা আমার মতন আছে তারা প্রত্যেকেই মোটিভেশনাল স্পিকার আর ব্লগার। যারা সংসারে কাজ করছে বা কাজ করতে করতে নিজেকে উন্নতি করবার চেষ্টা করছে, দে আর মোটিভেশনাল ব্লগার অ্যাকচুয়ালি। আমি একই ধরনের কাজ করছি এবং আমার লাইফটাকে একই বাধাগতে রেখে যাচ্ছি, তারা কখনো মোটিভেশনাল স্পিচ দিতে পারবে না। আর তাদের লাইফ দেখে কেউ মানে ইন্টারেস্টও পাবে না তাদের লাইফ দেখতে। হ্যাঁ, হতে পারে তারা বিভিন্ন এমন এমন জিনিসকে টপিক করে যেটাতে প্রচুর হাই ভিউজ হতে পারে, সাময়িকভাবে হবে এবং প্রত্যেক মাসে লক্ষ টাকা আসবে। আমার লক্ষ টাকা আসবে না, কিন্তু আমার ভিউজের একটা গুণ থাকবে, একটা দাম থাকবে ঠিকই, ঠিক আছে? আর যেটা বললাম যে মোটিভেশনাল ব্লগার আমি অবশ্যই, কারণ আমি নিজের লাইফকে নিজে মোটিভেট করি। আর আমার লাইফকে আমি মোটিভেট করছি এটা আমার শিক্ষা দিয়ে, আমার পড়াশোনা, আমার জীবনকে দেখার শৈলী দিয়ে আমি নিজের লাইফকে মোটিভেট করছি, এবং আমার সাথে সাথে আমার লাইফের আমার সাথে যারা রিলেট করতে পারে তাদের লাইফেও আমি লাইট দিচ্ছি। কিছু তো দিতে হবে। ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা সবাই পারে। তো সেইখান থেকে নিজের লাইফকে উন্নতি করা বা নিজেকে সিম্পল রেখে সেই কাজগুলো করেও নিজের লাইফ এবং নিজের জীবনযাত্রাকে উন্নতি ঘটানো, এটাই আমি দেখিয়ে এসেছি বরাবর। কেউ বলতে পারবে না আমি ওই ঘর থেকে যখন এই ঘরে এলাম, বা ইন কেস আমাদের বিজনেসে যাই হোক না কেন, সেগুলোকে বড় করে দেখিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে আমি আমার লাইফটাকে একদম চেঞ্জ করে ফেলেছি। ইচ্ছা করলে আমি যখন আয়ুষ্মানকে পড়াতে দিতে যাই, আমাকে আশিস রিক্সা ভাড়ার টাকা দিয়ে যায়, তুমি কিন্তু রিক্সা করে যাবে, তবু আমি হেঁটে যাই। কেন বলুন তো? আমার ওটাতে এক তো হয় হাঁটা হয়ে যায়, দ্বিতীয়ত পয়সাটা থাকে আমার কাছে। ইচ্ছা হলে কিনা আমি রিক্সা করেই যেতাম, রিক্সা করেই আসতাম, আমার কষ্ট কম হতো। কিন্তু ওই যে আমি চাই আমার নিজের যতটুকু নিজেকে ডাউন টু আর্থ রাখা যায়, এটা আমি সব সময় চিন্তা করি যে হ্যাঁ, যেদিন আমার খুব কষ্ট হলো আমি রিক্সা নিয়ে নিলাম, সেটা আলাদা জিনিস। এগুলো হচ্ছে লাইফের লেসন। এই লেসনগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে দিতে চেয়েছি বা দিচ্ছি, এবং দেবো ইন ফিউচার। ওই যে বললাম লাস্টে, আর আপনি তো লাস্টে বলেই দিয়েছেন যে সবাই একই ডায়লগ দেবে, ইচ্ছে হলে নাই দেখতে পারো। একদম এই অপশনটা তো আপনার হাতে আছে, আমাকে বলতে হবে কেন? আপনার হাতেই আছে। আর আপনি আমাকে এই কথাটা বলতে পারেন। সবাই বক করে, বক করা আর কোনো কিছু কথা নিয়ে সেটাকে মানে মানুষের মধ্যে সে আলোটাকে ছড়ানোর মধ্যে ফারাক আছে। আমি কেন? আমি বা যেই তার ব্লগে বক করুক, যাই করুক, আপনি আমাকে ওপিনিয়ন দিতে পারতেন, পাল তোমার কথার সাথে সাথে আমরা তোমার মর্নিং রুটিনটা দেখতে চাই, সেটা অনেক বেশি ভালো হতো নাকি শুনতে? আপনি আমাকে ছোট করলেন, কিন্তু যার কমেন্টে গিয়ে আপনি আমাকে মানে আপনি যাকে বলেন সহমত, তিনি কিন্তু আমাকে ছোট করেননি, তিনি কিন্তু আমাকে তার ইচ্ছেটা জানিয়েছেন। এবং তিনি আজকে আমি যখন ব্লগটা করেছি, আপনার কিন্তু কোনো কমেন্ট নেই, কিন্তু তিনি এসে কমেন্ট করেছেন, এবং পুরো যে তিনি টপ টু বটম দেখে, এইটাই বোঝা যায় কে দেখে আর কে শুধুমাত্র মানুষকে ছোট করতে আসে। দেখুন, আমি বা তোমাদেরও বলছি, আমি কমেন্ট বক্সটা ওপেন রাখি সকলের জন্য, যে পজিটিভ নেগেটিভ সবাই কমেন্ট করবে, তার জন্যই কমেন্ট বক্সটা ওপেন করা। না হলে তো আমাদের কাছে অপশন আছে যে কমেন্ট বক্সটা বন্ধ করে দিই, কিন্তু কমেন্ট বক্স বন্ধ করলে আমি বা শিখবো কি করে, আর তোমাদের কোয়েশ্চেনের উত্তরই বা আমি দেবো কি করে, তাই না? তো আমি একজন মোটিভেশনাল স্পিকার, আমি আমার কাজ দিয়ে যেমন এখানে মোটিভেট করছি, আমার প্রচুর ছাত্রছাত্রীদের আমি মোটিভেট করেছি। তো সেই একটুখানি গুণ তো আমার মধ্যে থাকবেই রে বাবা। একটা বিদ্যা চর্চারও তো একটা ব্যাপার থাকে, আমি তো যথেষ্ট চর্চা করেছি প্রত্যেকটা জিনিস নিয়ে, তো সেখান থেকে আমার কাজের ওপর এফেক্ট ফেলবে না? এই দেখো বন্ধুরা, সকালবেলা আমি ঘরটা মুছে ফেললাম, এইটা দিয়ে কি আমি শুরু করতে পারবো না? এরকমভাবে আমি শুরু করতে পারবো না। আমি করবো, দেখো আমার ঘর তো মোছা হয়ে গেল, সকালবেলা দেখতে ঘর তোর ক্লিন হয়ে গেলে মনে হয় আমি যেন একদম ফ্রি হয়ে গেলাম, বা আমার নিজের দেখে নিজেকেই শান্তি মনে হচ্ছে আমার চারিদিকটা পজিটিভিটিতে ভরে গেছে, আর ঘর তোর দেখো একদম টিপটপ। এটা থাকে আমার যখন আমি সমস্ত ডেলি কাজগুলো তোমাদেরকে দেখাই,
সবকিছু নিজের কাছে নিজে মোটিভেট হয়ে যাই। হ্যাঁ সত্যিই তো আমার ঘরটা কি ভালো লাগছে দেখে, আমার নিজেরই ভালো লাগছে। এখন আমি আমার কর্নারটাতে বসে একটু বইটা পড়ি বা একটু গান শুনে একটু রিল্যাক্স করি বা একটা কিছু ভালো বানিয়ে কিছু খাবার খাই বা চা খাই, এগুলো হচ্ছে মোটিভেট করা মানুষকে বা নিজেকেও মোটিভেট করা। আমি কাউকে কোনো রকম খারাপভাবে বলবার কোনো এখানে আমার উদ্দেশ্য ছিল না। আপনি যেহেতু আমাকে ওই যে টার্মগুলো ইউজ করেছেন না, বক বক করে, অবভিয়াসলি আমার ইচ্ছে করলে তো আমি বক বক করবো, আড্ডা মারবো। আর আমার লাইফ দেখে তো মানুষের প্রচুর প্রচুর মানুষ আমাকে ভালোবাসে। শুধু ইউটিউবে শুধু ব্লগ করে আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি। কেউ আমাকে একটা নোংরা কথা বলে আজ পর্যন্ত তো আক্রমণ করে, এইটা তো আমার কাছে একটা বিশাল বড় পাওয়া, তাই না? তো তো যাই হোক, আশা করি আমি আমার উত্তরটা দিতে পেরেছি। অবশ্যই হ্যাঁ, তোমরা আমার যেরকম আমার ডেলি ব্লগ, মর্নিং রুটিন, আফটারনুন রুটিন, ইভিনিং রুটিন যেরকম দেখে তোমরা এতদিন ইন্সপিরেশন পেয়েছো, সেরকম তো লাইফ থাকবেই, সেরকমই লাইফ থাকবে। আর এর সাথে সাথেই আমরা আমাদের লাইফের আরও উন্নতি ঘটানোর চেষ্টা করবো। লাইফ একটাই, আমাদের লাইফে জীবনে ওপরে উঠতেই হবে, কিছু করার নেই। পিছনে মানে টেনে ধরার মানুষ প্রচুর থাকবে, কিন্তু আমাদের ওপরে উঠতেই হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার আসছি আগামীকাল। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।